আর এবার আতঙ্কের এক নয়া ধরন, তা হলো আবর্জনা আতঙ্ক। জঞ্জালে জেরবার শিলিগুড়ি। শুধু কি শিলিগুড়ি, আরামবাগেও আবর্জনা আতঙ্ক। শিলিগুড়িতে জরিমানার হুঁশিয়ারি পুরসভার, আর আরামবাগে নতুন ভাগাড় তৈরির আশ্বাস। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাতে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগে ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি দেখাবো। ছবিটা সরকারি অফিসের, বিএলআরও অফিসে। দেখুন, ফ্যান ঘুরছে না, এই গরমেও ফ্যান অফ। কেন চলছে না? কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন? গাইঘাটায় বিএলআরও অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তার কারণ 36,000 টাকা বিদ্যুতের বিল, তা বকেয়া। বিল না মেটানোয় লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। এবার এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তার কারণ, বিএলআরও অফিসে যা যা সরকারি কাজ হয় সেটা থমকে রয়েছে। সাধারণ মানুষ আসছেন, তাদের সেই কাজ হচ্ছে না। তার কারণ, যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেখানে তো কম্পিউটারে কোনো কাজ করা যাচ্ছে না। আর এখানেই বিপত্তি, কাজ বন্ধ থাকায় সমস্যায় উপভোক্তারা। ডব্লিউবিসিবির কানেকশনটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যেই হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিসিবির বিলটা, সেটা নেই। সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডব্লিউবিসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশনটা দিয়ে দেন। ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে বিএলআরও সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিএলআরও থেকে, তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলআরও সাহেবের।
একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক, তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা লাগে সেটা আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করে অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষ যদি ফিরে না যায়। আমি এসেছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসেছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তো আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করবো, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেকদিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে কাজ হবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক রাতে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দা হাতে দিলীপ দা। কিছুদিন আগে হাতে তুলে নিয়েছিলেন বড়শি, ছিপ, আর তাতে মাছ ধরছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এবার দা হাতে নিলেন তিনি। আপনাদেরকে শোনালাম সেই বক্তব্য, যেখানে দিলীপ ঘোষ বলছেন যে দা, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে এই দা কেন হাতে নিলেন, কি কাজে লাগবে, তখন তিনি বলছেন এই দা অনেক কাজে লাগে, সব হয়ে যাবে এই দা দিয়ে। ইঙ্গিত করতে চাইলেন দিলীপ ঘোষ। কাটোয়ার অগ্রদ্বীপের মেলায় দা হাতে দিলীপ ঘোষ। কখনো হাতে ছিপ তুলে নিচ্ছেন, কখনো তুলে নিচ্ছেন দা। ছিপ হাতে তুলে নিয়ে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছিলেন মনে আছে নিশ্চয়ই। এখন পুঁটি উঠছে, এরপর বড় মাছ উঠবে, আর এবার দা হাতে তুলে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। যদিও তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে কাজ হবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক রাতে। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে কাজ হবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক রাতে। সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে, পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন।